জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি। সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার বিকেলে সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক শেষে কথা জানান তিনি। এছাড়া সংবিধানে অন্তর্ভুক্ত করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিষয়ে কমিশনের সাথে একমত বিএনপি। জুলাই সনদে সই করলে পরবর্তী সংসদে সংস্কারগুলো বাস্তবায়ন করতে সবাই বাধ্য থাকবে বলেও জানান তিনি। এদিকে সংবিধানের মৌলিক অনেক বিষয়ে একমত হলেও অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী মঙ্গলবার তৃতীয় দফায় কমিশনের সঙ্গে বৈঠক করবে দলটি। প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদের বেশি নির্বাচিত না হওয়ার যে প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, এটা হচ্ছে নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। দেশে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় কথা বলেন তিনি। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে দিচ্ছি, অনিশ্চিত করে দিচ্ছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেক বেশি উচ্চারিত। এখন জনমতকে সঠিক পথে প্রবাহিত করা, জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া, এই কাজটা অত্যন্ত জরুরি কাজ। ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে একমত হয়েছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। 2 দলের নেতারাই বলেছেন, সব রাজনৈতিক দলই সংস্কার চায়, এতে কোনো মতবিরোধ নেই। তবে কোনো বিষয়ে দ্বিমত থাকলে তা নির্বাচনের পরেও সমাধান করতে পারবে রাজনৈতিক দলগুলো। রোববার বিকেলে বিএনপির লিয়াজো কমিটির ডাকে গুলশান চেয়ারপারসনে কার্যালয়ে বৈঠকে বসে নুরুল হক নূরের নেতৃত্বে 8 সদস্যর প্রতিনিধি দল। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সব দলের প্রস্তাবই জমা হয়েছে, 1 সপ্তাহের মধ্যেই ঐক্যমত্যের বিষয়গুলো খুঁজে বের করা সম্ভব। এই বক্তব্যের সঙ্গে একতা প্রকাশ করেন নুরুল হক নূর। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার নিশ্চিতের দাবি জানান রাশেদ খান। একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন। আমরা তাকে সম্মান জানাই, আমরা তাকে রেসপেক্ট করি। তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন, সংগ্রাম, হামলা মামলা, জেল জুলুম, রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি। আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, সবার প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সেই ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের পাশাপাশি দলগতভাবে আওয়ামী লীগের বিচারের দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজধানীর খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টির যৌথ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নাহিদ বলেন, জুলাই আগস্টের শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব বলেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত রাখতে হবে।
নির্বাচনের পূর্বে একটা তো বিচারের বিষয়টা আমরা বলেছি, আর একটা হচ্ছে যে মৌলিক সংস্কারের, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটা দ্রুত উদ্যোগ নিয়ে সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে। মৌলিক সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করতে হবে। পুরাতন নির্বাচনী ব্যবস্থায় অনাস্থা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের একথা জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনী বিধিমালা সহ আচরণবিধিতে পরিবর্তন আনা জরুরি। এছাড়াও ঐক্যমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই নির্বাচন কমিশন ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি নেবে বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। একই সাথে বর্তমান কমিশনাররা থাকবেন কি থাকবেন না সেটাও ঐক্যমত্য কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, সরকারের দিক থেকে নির্বাচনের রোডম্যাপ বা দিক নির্দেশনা আসার আগে ইসি রোডম্যাপের কথা বললে সন্দেহের সৃষ্টি হয়। রোডম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। এবং আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের প্রস্তাবনা একই জায়গায় আটকে আছে। ভারতের সহায়তা ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তার নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে একটি প্রকল্পের। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেকে বৈঠকে এদিন 24,247 কোটি টাকার 24টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 13,525 কোটি টাকা বিশ্বব্যাংকের সহায়তায় বে টার্মিনাল প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে 3,134 কোটি টাকা, প্রকল্প ঋণ 16,700 কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন 4,426 কোটি টাকা। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনীতির সাথে তাল মেলাতেই বড় অবকাঠামো ও প্রকল্পের অনুমোদন দিচ্ছে সরকার। চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। কাজেই আমরা এখনো নীতিগতভাবে ওই জায়গাতেই আছি যে আসলে একটা প্রকল্প এখানে করা যাবে কিনা, যেটুকু পানি আসে সেইটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, এবং সেই প্রকল্প যদি হয় তাহলে তখন প্রশ্ন উঠবে চীন নীতিগতভাবে সম্মত সেটা করতে। জাতিসংঘকে আরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জোয়া পিয়েরে ল্যাক্রোয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, জাতিসংঘ শান্তিরক্ষায় নারীদের সম্পৃক্ততা বাড়ানোর নীতিতে অটল। বৈঠকে মিয়ানমারে চলমান সংঘাত এবং সীমান্তে গুলি বিনিময়, বেসামরিক হতাহতের ঘটনা ও নাফ নদীর আশপাশে জীবন জীবিকায় বিঘ্ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চলমান অস্থিরতা আরও বাড়তে পারে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগের আহ্বান জানান। 24 ঘন্টার মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের 6 দফা দাবির বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঢাকা জেলার সমাবেশে এমন ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে আসে ঢাকা মহানগর ও আশপাশের এলাকার সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সমাবেশে অংশ নিয়ে কারিগরি শিক্ষার্থীদের বৈষম্য দূর করার আহ্বান জানান তারা।
এর আগে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বতন্ত্র কারিগরি বিশ্ববিদ্যালয়ের স্থাপন, পলিটেকনিক সংশ্লিষ্ট লোকবল নিয়োগ সহ 6 দফা দাবিতে গেল বুধবার থেকে আন্দোলন করছে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা। কারিগরি সেক্টরের বাইরে আমাদের পলিটেকনিকগুলোতে আমাদের অনেক টিচার আছে, প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল আছে এবং বোর্ডের অনেক কর্মকর্তা আছে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে অকারিগরি। আমাদের জন্য যদি উচ্চশিক্ষার কথা বলি তো সেক্ষেত্রে একটাই প্রতিষ্ঠান আছে। তো আমাদের অন্যতম দাবি হচ্ছে যে একটা বিশ্বমানের কোনো একটা প্রতিষ্ঠান হোক যেন আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি। পলিটেকনিক সেক্টরে যে ল্যাব সহকারী অ্যাসিস্ট্যান্টশিপে যারা যুক্ত হয়েছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে যে তারা পদোন্নতি পাবে না, জেনেও তারা আমাদের এখানে আমাদের বিরুদ্ধে মামলা করে আমাদের এখানে মামা থেকে মাস্টার হওয়ার এক পায় তারা করছে। আমরা এর বিরুদ্ধে প্রধান দাবিটি উত্থাপন করেছি। এই বৈষম্য থেকে নিরসনের জন্য 6 দফা দাবি হচ্ছে আমাদের মুক্তির হাতিয়ার। এই 6 দফা দাবি বাস্তবায়ন করা না পর্যন্ত বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ক্যাম্পাসে ফিরবে না। 6 দফা দাবিতে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ডাকা মহাসমাবেশ ও বিক্ষোভে উত্তাল সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ক্যাম্পাস ও সড়ক মহাসড়ক। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করে ময়মনসিংহে মহাসমাবেশ ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তীব্র গরম আর রোদ উপেক্ষা করে দাবি আদায়ে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দাবি আদায়ে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। একই দাবিতে কুমিল্লায় সরকারি পলিটেকনিকের সাথে বেসরকারি ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সিলেটের বেশ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশো শিক্ষার্থী দাবি আদায়ে জড়ো হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল হত্যার জড়িতদের ধরিয়ে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। রোববার সকালে পল্টনে দলের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় জাহিদুল হত্যায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুভান নেয়াজ, তুষার ও হৃদয় নিয়াজিকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। দিনে দিনে ছাত্র দলের নেতাকর্মীদের ডিহিউম্যানাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয় শহীদ পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। রোববার রাতে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, তদন্তের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর দায় দেয়া নিন্দনীয় ও অনভিপ্রেত। প্রকৃত অপরাধী ও ক্যাম্পাসে সহিংসতা ছড়ানোর পেছনে থাকা বাস্তব চিত্রকে আড়াল করতে ছাত্রদলের এমন কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উমামা ফাতেমা। এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছেন। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে।
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যে কোনো সময় আদালতে দাখিল করবে প্রসিকিউশন। সে সাথে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের ৪৫ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল বেঞ্চ প্রসিকিউশনের সময় আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। হাতকড়া পরিয়ে আসামিদের আদালতে তোলার বিষয়টি উপস্থাপন করা হলে পুলিশকে বাড়াবাড়ি না করার আদেশ দেন আদালত। বলেন, শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থায় যাবে পুলিশ। গেল 18 ফেব্রুয়ারি এই 19 আসামিকে হাজির করা হয়। সেদিন শুনানির সময়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের দাবি, আসামিরা সরাসরি মানবতাবিরোধী অপরাধে জড়িত। পুনঃশৃঙ্খলাভাবে তদন্ত করতে গিয়ে কিছুটা সময় লাগছে। মামলায় ওবায়দুল কাদের সহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে ৪৫ জন আসামি, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন। আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। রোববার সকালে হাইকোর্টে মাজার গেটে শতাধিক স্বজন মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, শেখ হাসিনা পতনের 8 মাস পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত খুনিদের বিচার হয়নি। অভিযোগ করেন, যারা গুম খুনের মাস্টারমাইন্ড তারা 5 আগস্টের পর ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে। যারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। শীঘ্রই গুম হওয়া ব্যক্তিদের ফেরত চান স্বজনরা। পরে 3 দফা দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ নিয়ে স্মারকলিপি দেন তারা। মায়ের ডাক সংগঠনের জানান, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তারা দিনকে দিন হতাশ হয়ে পড়ছেন। আমার বাবাকে ফেরত পাচ্ছি না। 5 আগস্টের পরে তো আমাদের এভাবে কোনো দাঁড়ানোর কথাই ছিল না। অন্তর্বর্তী সরকার আজকে 8 মাস অতিবাহিত করলো, তারা আমাদের স্বজনদের সন্ধান দিতে পারে নাই। এই আন্দোলন অব্যাহত রাখা উচিত। তাইলেই কেবল দুষ্কৃতিকারীরা ভয় পাবে, তাইলেই কেবল যারা সাজা দিতে পারে তারা সতর্ক হবে, তারা সক্রিয় হবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার সকালে বিচারকদের একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী আয়োজনে কথা বলেন তিনি। এ সময় দেশ গঠনে রাজনৈতিক বক্তব্য পরিহার করে গঠনমূলক আলোচনার উপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। অনেক রকম ইনোভেটিভ চিন্তা করা যায়, আমাদের সব জায়গায় সীমাবদ্ধতা আছে। যখনই দেশ থাকবে, এটার মধ্যে থেকে বেস্ট পারফরমেন্স কিভাবে বের করা যাবে সেটা বের করতে হবে। কোনো দিন আর্থিক দুর্নীতি করবা না, কোনো অবস্থাতেই না। আল্লাহ তোমার সংসার চালাবে, আল্লাহ তোমাকে সম্মান দিবে, কোনো সমস্যা হয় না। তো অন্যায় অভিযোগ করার জন্য তো পৃথিবীতে অনেক প্রফেশন ছিল, বিচারকদের এটা করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। দলে কোন্দল বন্ধ রেখে সবাইকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে বাংলাদেশ মুসলিম নিকার রেজিস্ট্রার সমিতির এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, কেন এখনও নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না সে বিষয়ে জোর গলায় আওয়াজ তুলতে হবে, একতা গড়ে তুলতে হবে। যারা বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে বাংলাদেশের নির্বাচনকে বিলম্বে ফেলতে চায় তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির শক্তি আছে, কিন্তু আমরা চাই না কোনো অশান্তি সৃষ্টি করতে। বিএনপি রাতে ভোট করে সরকার গঠন করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। বিচার আগে, সংস্কার আগে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যখন তোমাদের কারো জন্ম হয় নাই, রাজনীতি শিখো নাই, তখনই তারেক রহমান এইসব সংস্কারের কথা বলে দিয়েছে। দলে দলে আর কুন্দল নয়, শক্তি অর্জন করে এই যারা এখনো
নাটের গুরু এই ডক্টর ইউনূসের চারিপাশে ঘোরাফেরা করছে, নির্বাচনকে বিলম্বিত করছে, ভালো ভালো লোকগুলাকে পোস্টিং দিচ্ছে না। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এই সমিতি যদি টিকে থাকতে হয়, ঐক্য থাকতে হবে। ওয়াসার পাইপলাইনে যেমন পোকা ঢুকেছে, তেমনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কেঁচো আর কৃমিতে ভরে গেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রোববার সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ওয়াসার দূষিত পানি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ওয়াসার কর্মকর্তারা ক্যামেরায় কথা বলতে চান না। স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ডামাডোল আর স্মার্ট বাংলাদেশের ভিড়ে নাগরিকদের সুপেয় পানি সরবরাহ সম্ভব হয়নি মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে জনমুখী করার আহ্বান জানান তিনি। পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে, আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে। অতএব ওই ওয়াসা ডেসাকে যদি আপনি কেঁচো এবং পোকামুক্ত, তেলাপোকামুক্ত করতে না পারেন, পাইপলাইনকে তেলাপোকামুক্ত করা সম্ভব হবে না। সরকারি কর্মকর্তারা কথা বলতে চান না মাইকে, ক্যামেরাতে। এটার একটা বড় জায়গা হচ্ছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট। কারণ যখনই কোনো কর্মকর্তা মাইকে কথা বলবেন, তখন বাকিরা জানবে যে আসলে কে ভালো, কে খারাপ, কে কত টাকা নিচ্ছে, এখানে পাইপ কাজ করতেছে না কেন, পোকা আসলো কোত্থেকে, ক্লোরিনের টাকা কয় টাকা দিয়ে কয় টাকার মাল এলসি করা হয়েছে, এগুলো সব খোলস বের হয়ে আসবে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামের বন্দরের নিউমুরিং টার্মিনাল বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং থেকে দেশে বছরে প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব আয় হয়। টার্মিনালের সব যন্ত্রপাতি জনগণের টাকায় কেনা। কোনোভাবেই এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালের পাশেই নৌবাহিনীর সদর দপ্তর ও মূল ঘাঁটি হওয়ায় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কাও প্রকাশ করেন শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম বন্দরে চালুকৃত টার্মিনাল এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা, বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। পাশাপাশি এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। চট্টগ্রামের রওজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবদল কর্মীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। রোববার দুপুরে রওজান থেকে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। গেল রাতে উপজেলার নোয়াপাড়ায় বাগুয়ান গরিবুল্লাহ পাড়ায় যুবদল কর্মী মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নিহত মানিকের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন আছে। রাতে নিজ বাড়ির পাশেই তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের পরিবার জানায়, মানিক দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে রাজনীতিতে যোগ দেয়। রওজানের নোয়াপাড়ায় বালুমহল দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে ৫ আগস্টের পর কয়েকটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এ এলাকায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। অনেক আতঙ্কে আছি। এই হত্যার সুষ্ঠু বিচার চাই আমরা। কে মারছে যায় না। আমার বাইকে ১৫-২০ জন এসে অতর্কিতভাবে আহত করে হত্যা করে। মামুনো বহুত আগে তো মাইতু সাথ দে, আরেকবার মাসানি কাকে মামুনোর ধরিবার আগে এই মামুনে মারি ফেলে তো চাই ১০-১৫ জন ২০ জন মতো যাই রে। চট্টগ্রামের বাইজিদে অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ২ যাত্রী দগ্ধ হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে বাইজিদ বোস্তামি থানাধীন আতুরার ডিপো এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ ২ জন সম্পর্কে বোন হন। স্বজনরা জানান, ভোরে অটোরিকশায় করে একটি মাজারে যাচ্ছিলেন তারা। এ সময় ২ জন পুরুষ, ৩ জন নারী সহ এক শিশু ছিল। আতুরার ডিপো এলাকায় পৌঁছলে তাদেরকে লক্ষ্য করে একটি বোতল ছুঁড়ে মারে ৩ যুবক। এ সময় কাঁচ ভাঙার শব্দ হয় এবং সাথে সাথে আগুন লেগে যায় অটোরিকশার এক পাশে। পরে ২ জন দগ্ধ হলে উদ্ধার করে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। আমি দেখছি যে গাড়ি করে আনি ঢুকে ফেলেছি, এখানে ঢুকে আর ঢুকিনি।
ইয়ার পর আমরা ঢুকি গোড়া বেন্ডিস সিএনজিতে আগুন লাগছে, ফ্লেম বার্ন হিসেবে আমাদের ভর্তি হয়েছে। একজন যার বয়স 50-এর মতো, উনি কিন্তু বেশি পড়ছে, অলমোস্ট 90%, এবং আমরা পরে ওনাকে ঢাকা রেফার করে দিচ্ছি। আর শরীরের 90% মানে কিছুই বাকি নেই, সব পুড়ে গেছে। মুখে আবার ইনহেলেশন শ্বাসনালী পুড়ে গেছে, সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ পরিচালনার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আগামী 23 এপ্রিল চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে। রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সব আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এ সময় ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান বিচার কাজ পরিচালনার জন্য মামলাটি আমলে নেন। একই সঙ্গে আগামী 23 এপ্রিল চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য করেন। গত 13 এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। এর আগে গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা করেন। আজকে দিন ধার্য ছিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে শুনানির জন্য। বিজ্ঞ বিচারক নথি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 23/4/2025 তারিখে চার্জের জন্য দিন ধার্য করেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগের এক দফা দাবিতে রবিবারও ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এবার ভিসির পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা। আগামী 24 ঘন্টার মধ্যে ভিসি পদত্যাগ না করলে আমরণ অনশনের হুঁশিয়ারও দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা হলেও সে বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বহিরাগতদের দ্বারা শিক্ষার্থীদের নামে যে মামলা করা হয়েছে সেখানেও প্রশাসনের সহযোগিতা ছিল বলেও অভিযোগ করেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের দেয়া বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার তার নিজস্ব রোডম্যাপ অনুযায়ী কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রোববার সন্ধ্যায় রাঙামাটি সরকারি কলেজ মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জনগণের অভিপ্রায় এবং ইচ্ছাটা হচ্ছে বড়, তো একদল চাচ্ছে এরকম, আরেক দল চাচ্ছে ওই রকম। তো জনগণের ইচ্ছা অভিপ্রায় যেটা জোরালো হবে সরকার সেদিকে নজর দেবে। তবে সরকার একটা নির্ধারিত রোড ম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। স্টার সানডের মূল আয়োজনে অংশ নিতে ভ্যাটিকান সিটিতে হাজারো ভক্ত অনুরাগীর মধ্যে হাজির হন পোপ ফ্রান্সিস। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। যিশুর পুনরুদ্ধার দিবস বা স্টার সানডে ঘিরে ভ্যাটিকান সিটিতে ভিড় করে কয়েক হাজার মানুষ। হুইল চেয়ারে করে সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দায় উপস্থিত হয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং বিশেষ আশীর্বাদ করেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান। স্টার বার্তায় পোপ আরও বলেন, গাজার পরিস্থিতি এখন শোচনীয় পর্যায়ে আছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 5 সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। 88 বছর বয়সী পোপকে তার চিকিৎসকরা 2 মাসে বিশ্রাম দিয়েছেন। বর্ণিল আয়োজনে দেশে দেশে উদযাপিত হচ্ছে যিশুর পুনরুদ্ধার দিবস স্টার সানডে। এই উপলক্ষে রোববার মধ্যরাতে থেকেই ভ্যাটিকান সিটির চার্চগুলোতে জড়ো হতে থাকেন ক্যাথলিক খ্রিস্টানরা। রাশিয়াতেও বড় পরিসরে আয়োজন হয় স্টার সানডের। রোববার ভোরে মস্কোর ঐতিহ্যবাহী চার্চে রুশবাসীর সঙ্গে স্টার সানডেতে সামিল হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তিনি। রাশিয়া ছাড়াও বিশ্বের দেশে দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব স্টার সানডে।
শনিবার রাতভর গাজার বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ গেছে অন্তত 52 ফিলিস্তিনের। এদিকে গাজায় দ্বিতীয় ধাপে অস্ত্রবিরতির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার হামাসের ওপর চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযান জোরদার করেছে, হামাসকে সর্বোচ্চ চাপে রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকে। স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধে অবতীর্ণ হলে উভয় পক্ষেরই চড়া মূল্য দিতে হবে। হামাস শর্ত না মানায় ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও জানান নেতানিয়াহু। অন্যদিকে স্টার সানডের দিনে অধিকৃত পূর্ব জেরুজালেমের চার্চে প্রবেশে ফিলিস্তিনি খ্রিস্টানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় ইয়েমেনের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। গেল 2 দিনে ইয়েমেনের লোহিত সাগর সংলগ্ন রাস ইসা বন্দর, দ্বিতীয় বৃহত্তম হোদেইদা বন্দর, বিমানবন্দর সহ আরও অনেক স্থাপনায় অর্ধশতাধিকবার বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। বিপরীতে হুথিরা জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে সশস্ত্র যোদ্ধারা। রাস ইসা বন্দর ইয়েমেনের জ্বালানি তেল রপ্তানির পাশাপাশি তেল ও গ্যাস আমদানির জন্য গুরুত্বপূর্ণ বন্দর। তেলের ট্যাঙ্কার, পাইপলাইন, মেশিন আর যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্দর একরকম অকেজো হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র বলছে, হুতিদের ক্ষতিগ্রস্ত করতে এই হামলা হয়েছে। এই হামলায় জ্বালানি সংকটে পড়তে পারে মানবিক সংকটে থাকা ইয়েমেন। আরও প্রায় 19,000 আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। জাতিসংঘের তথ্য বলছে, 30 এপ্রিলের মধ্যে আফগান শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই ফিরিয়ে গেছেন অন্তত 80,000 শরণার্থী। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান থেকে পালিয়ে আসা অনিবন্ধিত শরণার্থীদের অস্থায়ীভাবে দেশে থাকার অনুমতি দেয় পাকিস্তান সরকার। কিন্তু জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং নাগরিক সেবা বাধাগ্রস্ত হওয়ার এই শরণার্থীদের আর জায়গা দিতে চায় না শেহবাজ শরীফ প্রশাসন। তালেবান সরকারের তথ্য বলছে, আগামী কয়েক মাসে 20 লাখের মতো শরণার্থীকে ফেরত পাঠাবে পাকিস্তান। এসব বিষয় নিয়ে আলাপ করতে গেল শনিবার কাবুল সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। করাচির এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বর্তমানে পাকিস্তানে বসবাসকারী আফগানের সংখ্যা প্রায় 35 লাখ। ভারতের নয়াদিল্লিতে ভবন ধসে 11 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খুঁজছেন জীবিতদের। এখন পর্যন্ত 22 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি সিটি কর্পোরেশন বলছে, এই এলাকায় ভবনগুলো বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি। অন্য ভবনগুলো পর্যবেক্ষণ করা হবে। স্থানীয়রা জানায়, কোনো পিলার না দিয়ে ভবনের গ্রাউন্ড ফ্লোরের মাঝের দেয়াল সরিয়ে ফেলায় ভবনটির অবকাঠামো দুর্বল হয়ে পড়েছিল। মৃতদের পরিবারকে 2 লাখ আর আহতদের 50 রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবৈধ অবকাঠামোর নির্মাণ আর সঠিক তদারকির অভাবের কারণে ভারতে ভবন ধসের ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে। নারী বিশ্বকাপ বাছাই শেষে আইসিসির সেরা একাদশে জায়গা পেলেন বাংলাদেশের 2 ক্রিকেটার। একজন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অন্যজন ব্যাটার শারমিন সুপ্তা। এবারের আসরে 5 ম্যাচ খেলে একটি শতক ও 2টি 50-র বিনিময়ে 241 রান করেছেন নিগার সুলতানা। সেরা 5 ব্যাটারের তালিকায় তার অবস্থান 3 নম্বরে। আর নারী বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক টাইগ্রেস ব্যাটার শারমিন সুপ্তা। 5 ম্যাচে তার মোট সংগ্রহ 266 রান। ব্যাটিংয়ে ধারাবাহিক থাকা এই ক্রিকেটার এবার 3টি 50 পেয়েছেন। এ 2 জন ছাড়া আইসিসির রিজার্ভ খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার রাবেয়া খান। মূলত বোলিংয়ে আলো ছড়ানোর তাকে 12তম ক্রিকেটার হিসেবে যুক্ত করেছে আইসিসি নির্বাচক প্যানেল।
প্রাণনাশের আতঙ্ক নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন টাইগারদের সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, এমন খবর প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম কোর স্পোর্টস। চাকরিচ্যুত হওয়ার পর ঢাকা ছাড়ার সময়টা তার জন্য কতটা কঠিন ছিল তা প্রকাশ করেছে সেখানে তার সাক্ষাৎকারে। লঙ্কান এই কোচ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী বোর্ডের কাউকে না বলে চলে যাওয়ার পরামর্শ দেন। বিসিবি সিইও হাথুরুসিংহে জিজ্ঞাসা করেন আপনার কাছে যাওয়ার টিকিট আছে কিনা। এরপর আতঙ্কিত হয়ে পড়েন শান্তদের সাবেক কোচ। কোড স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে দাবি করেন বিমানবন্দরে তার জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি, যে কারণে গ্রেফতার আতঙ্ক নিয়ে দেশ ছাড়তে হয় তাকে। AHF কাপ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। রোববার ইন্দোনেশিয়াকে 3-2 গোলে হারিয়েছে লাল সবুজ প্রতিনিধিরা। ম্যাচের প্রথম কোয়ার্টারে গোলশূন্য ছিল দুদলই, তবে স্বাগতিকদের বিপক্ষে 25তম মিনিটে বাংলাদেশের লিড এনে দেয় ওবায়দুল ইসলাম জয়। 3 মিনিট পর ব্যবধান বাড়ায় সোহানুর রহমান সবুজ, যদিও দ্বিতীয় কোয়ার্টারে গোল হজম করেন সফরতরা। তৃতীয় কোয়ার্টারে সমতা আনে ইন্দোনেশিয়া। ম্যাচ ড্রয়ের দিকে এগোলে খেলা শেষ হওয়ার 20 সেকেন্ড আগে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করে ফজলে রাব্বি। এদিন ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ওবায়দুল ইসলাম জয়। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।